নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে থেকে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। 26/11 মুম্বাই হামলা সপ্তম বার্ষিকীতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে মুম্বাই মেরিন ড্রাইভে পুলিশ জিমখানায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করে মহারাষ্ট্র সরকার। সংসদে শুরু হলো শীতকালীন অধিবেশন। প্রথমেই কাশ্মীরে নিহত সেনাকর্মীদের শ্রদ্ধা জানিয়ে এই দিনের মতো মুলতবি হয়ে যায় রাজ্যসভা। লোকসভায় অধিবেশন চলাকালীন আমির খানের নাম না করে তাকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এখন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. পিসি চন্দ্র জুয়েলার্সের আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আজ 26/11 মুম্বাই হামলার সপ্তম বার্ষিকী। এদিন জঙ্গি হামলায় নিহতদের স্মরণে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে পুলিশ জিমখানায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহারাষ্ট্র সরকার। 26/11 স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। বৃহস্পতিবার 26/11 সপ্তম বার্ষিকী। জঙ্গি হামলায় নিহতদের স্মরণে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে পুলিশ জিমখানায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহারাষ্ট্র সরকার। 26/11 স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সহ মন্ত্রিসভার একাধিক সদস্য ছিলেন। মুম্বাইয়ের পুলিশ কমিশনার আহমেদ জাবেদ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও ছিলেন হামলায় নিহতদের পরিবারের সদস্যরা, যার মধ্যে ছিলেন মহারাষ্ট্রের এটিএস প্রধান হেমন্ত কাটকারে, মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার অশোক কামতে এবং পুলিশ অফিসার বিজয় সালাস্কর। এছাড়া শহীদ হন মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন। 7 বছর আগে এই দিনেই বাণিজ্য নগরীতে হামলা চালায় 10 জন পাক জঙ্গি। 2008 সালের 26 নভেম্বর শুরু হয়ে প্রায় 2 দিন ধরে চলেছিল হামলায় মৃত্যু হয় 166 জনের। ছত্রপতি শিবাজি টার্মিনাল, দ্য তাজমহল প্যালেস এবং টাওয়ার, ওবেরয় ট্রিডেন্ট, কামা হাসপাতাল, নরিম্যান হাউস প্রভৃতি স্থানগুলিতে হামলা চালানোর ছক কষেছিল জঙ্গিরা। এরপরে একমাত্র আজমল কাসবকে জীবিত অবস্থায় ধরতে পারা যায়, যার প্রায় 4 বছর পরে ফাঁসি দেওয়া হয় তাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংসদে শুরু হলো শীতকালীন অধিবেশন। প্রথমেই কাশ্মীরে নিহত সেনাকর্মীদের শ্রদ্ধা জানিয়ে এই দিনের মতো মুলতবি হয়ে যায় রাজ্যসভা। সংসদে শুরু শীতকালীন অধিবেশন। প্রথমেই কাশ্মীরে নিহত সেনাকর্মীদের শ্রদ্ধা জানিয়ে এই দিনের মতো মুলতবি হয়ে যায় রাজ্যসভা। এই অধিবেশনে জিএসটি বিল পাস করাতে মরিয়া সরকার। কোনো সামগ্রী কিনতে ও পরিষেবা পেতে হলে এবার থেকে দিতে হবে পণ্য পরিষেবা কর। দেশ জুড়ে সমান হারে
জিএসটি লাগু করার জন্য কংগ্রেস 3টি প্রস্তাব দিয়েছে। কংগ্রেসের সমর্থন ছাড়া সংসদে জিএসটি বিল পাস করানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হওয়ায় সরকার সেই প্রস্তাবনাগুলি মানে কিনা সেটাই এখন দেখার। এছাড়াও অসহিষ্ণুতা বিতর্কে অধিবেশনে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। এদিকে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার দিনেই পালন করা হচ্ছে সংবিধান দিবস। এ উপলক্ষে সংসদের উভয় কক্ষে আলাদাভাবে বিশেষ বৈঠক হয়েছে। ভীমরাও আম্বেদকরের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে লোকসভায় বিশেষ সভায় সংবিধান সংক্রান্ত আলোচনার সূচনা করে মহাজন বলেন, ভারতে উদারনীতি রয়েছে। এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বাধীনতা, সমতা ও সুবিচার এই 3 নীতি স্বীকৃত। ব্যক্তিগত অধিকার ও স্বাধীনতা এখানে সুপ্রতিষ্ঠিত। অধ্যক্ষ আরও বলেন, সংবাদ মাধ্যম ও বৌদ্ধিক আলোচনায় সমালোচনা ও বিরুদ্ধ মত গণতন্ত্রের অবিচ্ছিন্ন অঙ্গ। দেশের সংবিধানেই প্রত্যেকের বিশ্বাস, ধর্মাচরণ ও পূজার্চনার অধিকার সুনিশ্চিত করা হয়েছে। লোকসভা ও রাজ্যসভায় দুদিন 6 ঘন্টা করে সংবিধান নিয়ে বিশেষ আলোচনা হবে। সংবিধান দিবস উপলক্ষে মোদি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। नवंबर 1949 आज ही के दिन भारत के संविधान को स्वीकृति दी गई थी। भारत सरकार ने इसे संविधान दिवस के रूप में हर वर्ष मनाने का निर्णय किया है। देश भर में संविधान के प्रति जागरूकता बढ़े, ये हमारा प्रयास है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোকসভায় অধিবেশন চলাকালীন আমির খানের নাম না করে তাকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। যদিও এর বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। লোকসভায় অধিবেশন চলাকালীন আমির খানের নাম না করে তাকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস এবং সাংবিধানিক স্বাধীনতার রূপকার বি.আর. আম্বেদকরকে টেনে এনে তিনি সংসদে বলেন, বি.আর. আম্বেদকরও কখনো দেশ ছাড়ার কথা ভাবেননি। এমনভাবে দেশ ছাড়ার কথা বললে তাকে অসম্মানই করা হয়। প্রসঙ্গত, আমির খান মাত্র 2 দিন আগেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন, দেশের অসহিষ্ণুতার যে বাতাবরণ তৈরি হয়েছে তাতে আমার স্ত্রী কিরণও কখনো কখনো জিজ্ঞেস করে আমাদের কি দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। আমিরের এই বক্তব্যের পরই তাকে পাল্টা আক্রমণ করা শুরু করেন বিজেপি নেতারা। তার বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় এবং স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও সংসদে আমির খানের বক্তব্যের সমালোচনাই করেছেন। मैं मानता हूं कि बाबा साहब भीमराव अंबेडकर भारतीय संविधान के एक शिल्पी थे। इसमें कहीं दो मत नहीं है। हम सभी जानते हैं कि अपने जीवन में कितनी उपेक्षाओं का उन्हें शिकार होना पड़ा है। तिरस्कार, अपमान और कटाक्ष भी उन्हें झेलने पड़े हैं। मन निश्चित रूप से आहत होता रहा होगा। भारत में मुझे समय समय पर अपमान झेलना पड़ा है, तिरस्कार झेलना पड़ा है। मैं भारत छोड़कर कहीं दुनिया के दूसरे देशों में मैं चला जाऊंगा। बाबा साहब भीमराव अंबेडकर ने ऐसा किया। এই প্রসঙ্গে সংসদের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, কেউ দেশ ছেড়ে যাওয়ার কথা বলেননি। আমির খান কখনোই দেশ ছেড়ে যাওয়ার কথা বলেননি, বরং যারা এমন বলছেন তারাই বাইরে থেকে এসেছেন। আর্যরা বাইরে থেকে এদেশে এসেছিল। আমরা গত 5000 বছর ধরে এখানে রয়েছি এবং আক্রমণও সহ্য করছি, তারপরেও আমরা এদেশেই থাকব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি বুঝছি।
বুঝছি 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 আরে ভাই বুঝছি তো প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আগরতলা পৌর নিগমের নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যের সকল বাম প্রার্থীদের হয়ে এক প্রকাশ্য সমাবেশ করলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই দিন তিনি দুটি সভা করেন। কংগ্রেসের ফেলে যাওয়া জুতোতে পা গলিয়ে চলার চেষ্টা করছে বিজেপি দল, এই অভিমত দেশের একমাত্র বামশাসিত রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম দলের পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা পৌর নিগমের নির্বাচন উপলক্ষে রাজ্যের প্রার্থীদের হয়ে এক প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের বিষয় সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণ শুরু করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যে আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করে বাংলাদেশের সহ উত্তর পূর্বের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলির সঙ্গে সরাসরি বিমান চালানোর জন্য। সেই সঙ্গে তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থা হচ্ছে উন্নয়নের প্রথম শর্ত, তাই বর্তমান সরকার এই জায়গাতে জোর দিচ্ছে। উন্নয়নের দ্বিতীয় শর্ত হচ্ছে বিদ্যুৎ। বর্তমানে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত। এখন বহু সংস্থা রাজ্যে আরও বিদ্যুৎ উৎপাদন করতে চাইছে, কিন্তু এখন আর বাড়তি বিদ্যুৎ উৎপাদন না করে সারসহ মাঝারি ধরনের পেট্রোকেমিক্যাল কারখানা গড়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে রাজ্যে আরও কর্মসংস্থানের সৃষ্টি করার চিন্তাভাবনা চলছে। জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস থেকে আগরতলা এয়ারপোর্ট আধুনিকীকরণের কাজ শুরু হবে, কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখনো ডিক্লেয়ার করেনি। আমাদের বিশ্বাস যখন এটা আধুনিক হবে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা বন্ধ রাখতে পারবে না। এই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। তাহলে কানেক্টিভিটি উন্নয়নের আজকের জগতে প্রাথমিক গুরুত্বপূর্ণ শর্ত, এই জায়গাটা আমরা জোর দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে পাওয়ার আমি বললাম, আমরা অ্যাক্সেস। এখন তো আমাদের রাজ্যে মাটির তলায় গ্যাস আছে শুনে আরো বিদ্যুতের কারখানা করতেছে, আমরা দিচ্ছি না। আমরা এখন নতুন করে চিন্তা করছি সারের কারখানা, মিথানলের কারখানা, পলিমারের কারখানা। সারের কারখানা বড়, মিথানল পলিমার খুব বড় না, তার সঙ্গে মাঝারি স্তরের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। এটা যদি আমরা করতে পারি তাহলে সারকে ভিত্তি করে যে ডাউনস্ট্রিমে এই যে শিল্প কলকারখানা, আমাদের ছেলে মেয়েদের কাজের সুযোগ হবে। মুখ্যমন্ত্রী এই কদিনে রাজ্যের বিভিন্ন পুর ও নগর নির্বাচনের মোট 26টি জনসভায় যোগ দেওয়ার কথা। বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনে মোট 2টি সভা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার বল্লামুখার বিবেকানন্দ জনসেবা সামাজিক সংস্থা ও রাজনগরের জাতীয় যুব সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধিত করা হলো ন্যাশনাল ইউথ প্রজেক্টের প্রতিষ্ঠাতা, ডিরেক্টর তথা স্বাধীনতা সংগ্রামী ডক্টর এস.এন. সুব্বারাওকে। ন্যাশনাল ইউথ প্রজেক্টের প্রতিষ্ঠাতা, ডিরেক্টর তথা স্বাধীনতা সংগ্রামী ডক্টর এন.এস. সুব্বারাও সংবর্ধিত হলেন বিলুনিয়ায়। বুধবার দুপুরে বল্লামুখায় বিবেকানন্দ জনসেবা সামাজিক সংস্থা ও রাজনগরের জাতীয় যুব সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে সুব্বারাওকে সংবর্ধনা জানানো হয়েছে। হোলি স্পিরিট স্কুলের প্রচুর ছাত্র ছাড়াও নানা সামাজিক সংগঠনের সদস্য ও স্থানীয় জনসাধারণের ব্যাপক সমাগমে হৃদয়গ্রাহী হয়ে ওঠে অনুষ্ঠান। প্রথমে একটি র্যালি করে মনোরমুখ থেকে বিলুনিয়া হাসপাতালে যান তিনি। সেখানে মাদার টেরেসার মূর্তিতে মালা দিয়ে সমবেত জনতাকে দেশাত্মবোধক ভাবনা উদ্দীপ্ত করে বক্তব্য রাখেন। এরপর হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন। বল্লামুখার আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্ভাবনা নিয়ে বক্তৃতার পাশাপাশি গান গেয়ে উদ্দীপিত করেন সবাইকে। অনুষ্ঠানে আরও ছিলেন সহযোগী নেহরু যুব কেন্দ্রের কোষাধ্যক্ষ কেশব কুমার সরকার, ইউথ প্রজেক্টের নরেন্দ্র ভাই ত্রিপুরা, রাজ্য সম্পাদক দীপক কুমার সিনহা, বিলুনিয়া সাক্ষরতা কোঅর্ডিনেটর সমীরণ বৈদ্য, শিক্ষক ঠাকুরদাস বৈদ্য সহ বহু বিশিষ্টজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড রাজ্য নামে একটি নতুন রাজ্য গঠনের দাবিতে আন্দোলন অব্যাহত আইপিএফটি দলের। এই দাবিকে সামনে রেখে 16 ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকায় 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে আইপিএফটি দল।
বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান দলের সভাপতি এনসি দেববর্মা। ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকাতে নিয়ে ত্রিপুরাল্যান্ডের রাজ্য নামে একটি নতুন রাজ্য গঠনের দাবিতে আন্দোলন অব্যাহত এই আইপিএফটি দলের। তাদের এই দাবিকে সামনে রেখে আগামী 16 ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকায় 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে আইপিএফটি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান দলের সভাপতি এনসি দেববর্মা। ওই দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই বন্ধ। এনসি দেববর্মা আরও জানান, ওই দিন শুধু ত্রিপুরা রাজ্যেই বন্ধ পালন করা হবে না, ওই দিন পৃথক রাজ্যের দাবিতে গঠিত ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটসের উত্তর পূর্ব সার্কেলের সম্মিলিত উদ্যোগে ওই দিন বড়োল্যান্ড, ডিমারাজি, কুকিল্যান্ড সহ আরবান মণিপুরের কুকিরাও পৃথক রাজ্যের দাবিতে বন্ধে সামিল হবে। পৃথক রাজ্যের দাবিতে গঠিত ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটসের উদ্যোগে গত 14 থেকে 15 নভেম্বর দিল্লির যন্তর মন্তরে যে গণধর্ণা, বিক্ষোভ মিছিল সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এতে সামিল হয়েছিল আইপিএফ দলের এনসি দেববর্মা। আমাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি, সেই ব্যাপারে আমরা ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের উত্তর পূর্বাঞ্চলীয় সার্কেল, নর্থ ইস্টার্ন সার্কেলের আলোচনা হয়েছে। পরবর্তী আমাদের আন্দোলন কর্মসূচি নিয়ে অর্থাৎ ডিসেম্বর মাসে 16 তারিখে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। 12 ঘন্টার জন্য সমগ্র এডিসি এলাকা বন্ধ। 16 ডিসেম্বর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার জন্য সমগ্র এডিসি এলাকা বন্ধ পালিত হবে। এদিন সাংবাদিক সম্মেলনে দলের সভাপতি ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সোনামুড়ায় পৃথক পৃথক দুটি স্থানে উঠান সভা ও জনসভা অনুষ্ঠিত হয় শাসক বামফ্রন্ট তথা সিপিএম এর সমর্থনে। এদিন উপস্থিত ছিলেন সিপিএম সিপাহীজলা জেলা কমিটির সদস্য শামসুল হক সহ অন্যান্যরা। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েতের নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, নির্বাচনী প্রচারে ততই ঝড় তুলছে বামফ্রন্ট। নগর দখলের লড়াইকে কেন্দ্র করে গোটা রাজ্যের পাশাপাশি বাম প্রার্থীদের প্রচারে ব্যাপক ঝড় তুলছে শাসক বামফ্রন্ট তথা সিপিএম। বৃহস্পতিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের 9 নং ওয়ার্ডে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী নারায়ণ দের সমর্থনে অনুষ্ঠিত হয় এক জনসভা। সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম সিপাহীজলা জেলা কমিটির সদস্য শামসুল হক। সভায় প্রধান বক্তার ভাষণে পার্টির জেলা কমিটির সদস্য শামসুল হক কেন্দ্রের মোদী সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও দেশ জুড়ে বাড়তে থাকা অসহিষ্ণুতা প্রসঙ্গে মোদী সরকারকে একহাত নিয়ে বলেন, আজকের যে বিজেপি সরকার, তার যে অর্থনৈতিক অবস্থা, গোটা দেশটাকে একটা ধ্বংসের দিকে সেখানে নিয়ে যাচ্ছেন। যে জনবিরোধী নীতি, সেই নীতি থেকে সেখানে সরিয়ে আনার জন্য প্রতিবাদ করে এই অশুভ নীতিকে সেখানে ঠেকাতে হবে। আর আজকে আমরা কি লক্ষ্য করছি, এই নরেন্দ্র মোদী আজকে যিনি প্রধানমন্ত্রী, গুজরাটে এত বড় দাঙ্গা, পৃথিবীর মধ্যে এত বড় দাঙ্গা কোনোদিনই হয়নি। হাজার হাজার মানুষকে সেখানে খুন করেছেন, অন্তঃসত্ত্বা মা পর্যন্ত সেখানে রক্ষা পায়নি সেই ওই দস্যু সরকারের পুলিশের হাত থেকে। রাজ্যে জোট জমানার কংগ্রেসের সন্ত্রাস এবং গরিবদের উপর নামিয়ে আনা অত্যাচার অবিচারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই রাজ্যের সাধারণ মানুষের তাদের আর্থিক উন্নয়ন, সমাজ জীবন আরো উজ্জ্বল সেখানে গড়ে তোলার জন্য এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন নির্বাচনে কংগ্রেস এবং বিজেপিকে মানুষ গ্রহণ করেনি। প্রতিটি নির্বাচনে বামপন্থীরা সেখানে জয়লাভ করেছে। জোট জমানা কিভাবে এসেছিল সেটা আপনারা জানেন। একটা নির্বাচনে কংগ্রেস দল সেখানে করেনি, কারণ নির্বাচনে তারা বিশ্বাসী নয়। এই রাজ্যের গরিব মানুষের উপর তাদের আস্থা নেই। এদিনে সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম মহকুমা সদস্য আসানুল্লাহ মৈশান, অঞ্চল সদস্য আলম মৈশান, যুবনেতা রাজীব সিংহ রায়, প্রার্থী নারায়ণ দে সহ অন্যান্যরা। এদিনের সমাবেশকে কেন্দ্র করে এলাকার সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিকে একই দিনে সোনামুড়া নগর পঞ্চায়েতের 3 নং আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী আবু তাহেরের সমর্থনে এক উঠানসভা অনুষ্ঠিত হয় মাস্টারপাড়া এলাকায়। এতে উপস্থিত ছিলেন সিপিএম মহকুমা কমিটির সদস্য নারায়ণ চক্রবর্তী, 3 নং আসনের প্রার্থী আবু তাহের সহ স্থানীয় নেতৃত্বরা।
সবাই বক্তব্য রাখতে গিয়ে সিপিএম সোনামুড়া মহকুমা সদস্য নারায়ণ চক্রবর্তী বলেন, চলছে এটা একটু বলা দরকার এই কারণে যে নির্বাচন আসলো, এই নির্বাচনটা হচ্ছে একটা রাজনৈতিক সংগ্রাম। আগামী 5 বছরের জন্য ভোট প্রয়োগ করবেন, কাকে ভোট দেবেন, বামফ্রন্টকে, কংগ্রেসকে, বিজেপিকে, সেই দল সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নিতে হবে, বুঝতে হবে। কাজে একদিনে কয়েক সেকেন্ডের মধ্যে টিপটা দিলেই ভোটটা হয়ে যায়, কিন্তু আগামী 5 বছরের জন্য আমাকে চিন্তা করতে হবে যে কাকে ভোট দিলে আমার সুবিধা হবে, আমার সমাজের সবার সুবিধা হবে। সেদিক থেকে বলতে গেলে প্রার্থী আবু তাহের বলেন, আমাদের মানুষ সবাই বুঝে প্রতারণাকে বিশ্বাস করে না। আগে বলেছে আমি পাস করব না, আর মানুষ দিয়ে ভোট কি করে চায়। আমি বলতে পারি আমাদের 3 নগর ওয়ার্ডের মানুষ 771 ভোট, 771 ভোটের মধ্যে তার 1 ভোট বাদ দিয়ে 770 ভোট বামফ্রন্টের ভোট, একটা ভোট কংগ্রেসের ভোট না। আমি ভালো করে জানি যদি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এখানে মনোনীত করেছেন আমাকে, আমাদের এখানে মানুষ ভালোভাবে জানে। সবাই এলাকার সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার প্রায় 10,000 টাকার বনজ কাঠ উদ্ধার করল তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানান বন দপ্তরের কর্মীরা। তেলিয়ামুড়া বন দপ্তরের সান্ধ্যকালীন বিশেষ অভিযানে সফলতা। বুধবার সন্ধ্যা আনুমানিক 6টা 30 মিনিটে স্থানীয় শিববাড়ি এলাকায় পাচারকালে বেশ কিছু অবৈধ বনজ কাঠ উদ্ধার করল তেলিয়ামুড়া বন দপ্তরের টহলরত ফরেস্টারের দল। সন্ধ্যার সময় তেলিয়ামুড়া থেকে করইলংয়ে রিক্সা বোঝাই করে কাঠ পাচার করার সময় বন দপ্তরের টহলরত একটি ভ্যান গাড়ির সামনে পড়ে পাচারকারীরা। অবস্থা ব্যাগতিক দেখে রিক্সা বোঝাই কাঠ ফেলে পাচারকারী চলে গেলেও বন দপ্তরের কর্মীরা রিক্সা এবং কাঠ সিজ করে গামাইবাড়ি স্থিত ফরেস্ট অফিসে নিয়ে যায়। বন দপ্তরের আধিকারিকের মতে উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য প্রায় 10,000 টাকার উপরে হবে। আগামী দিনেও বন দপ্তরে এরকম অভিযান জারি থাকবে বলে বন দপ্তর থেকে জানানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিজিটিএ সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে জাতীয় শিক্ষা সুরক্ষা মঞ্চের আহ্বানে 5 দফা দাবিতে পার্লামেন্ট অভিযানের সমর্থনে সোনামুড়া ভিত্তিক এক জমায়েত অনুষ্ঠিত হয় সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে। টিজিটিএ সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে জাতীয় শিক্ষা সুরক্ষা মঞ্চের আহ্বানে 5 দফা দাবিতে পার্লামেন্ট অভিযানের সমর্থনে সোনামুড়া বিভাগ ভিত্তিক এক জমায়েত অনুষ্ঠিত হয় সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে। এর পূর্বে সংগঠনের কর্মী সমর্থকরা এক মিছিল সংগঠিত করে সোনামুড়া শহরে। মিছিলটি সোনামুড়া রবীন্দ্র চৌমুহনী থেকে শুরু হয়ে বাজার পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র চৌমুহনীতে এসে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন টিজিটিএর সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক প্রণব দেবনাথ, সংগঠনের সোনামুড়া বিভাগীয় সভাপতি মোতাহির হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। উক্ত বিষয়ে সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক প্রণব দেবনাথ জানান, শিক্ষা সুরক্ষা মঞ্চের মিছিল এবং পদসভা সংগঠিত এখানে আমরা ছাত্ররা, যুবকরা, কলেজ শিক্ষক, বিদ্যালয় শিক্ষক সবাই মিলে আমরা এটা মূলত 5 দফা দাবিতে আমরা সেটা করছি। আগামী 5 থেকে 18 ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে উক্ত জামায়াতে এবং মিছিলে শিক্ষক কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অমিত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশের খামখেলিপনায় খোয়াই জেলা হাসপাতাল থেকে পলাতক চোর, নগদ অর্থ ও 5-6টি মোবাইল সহ ধৃত চোর বাচ্চু মিয়া আইএসআই জঙ্গি কিনা গুঞ্জনের চাঞ্চল্য খোয়াইতে। খোয়াই জেলা হাসপাতাল থেকে এক আসামি পলাতক। ঘটনাকে কেন্দ্র করে খোয়াইতে ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ ঘটনা। খোয়াই জেলা হাসপাতালের চারদিক তখন প্রচুর জনসমাগমে ঘিরা, সেই সাথে হাসপাতাল চত্বরেও গাড়ি চালকদের উপস্থিতি ছিল। আশপাশে প্রচুর দোকানই রয়েছে, অথচ খোয়াই সুভাষ পার্ক আউটপোস্ট থেকে জামাইয়াদরে সোনামুড়া নিবাসী বাচ্চু মিয়া নামে অভিযুক্ত চোরকে শারীরিক পরীক্ষার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের বহির্বিভাগে 12টা নাগাদ রক্ত পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বাচ্চু মিয়াকে। তারপর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি তখন
প্রসূতি বিভাগে থাকায় অল্প বিলম্ব হয়। এই বিলম্বকেই সুযোগ হিসেবে বেছে নেয় বাচ্চু মিয়া, কারণ তখন আউটপোস্ট ইনচার্জ চোরকে হাসপাতালে রেখেই গাড়ি থেকে প্রয়োজনীয় কাগজ আনতে যান। কিন্তু সেই সুযোগে হাসপাতালের পেছন দিক দিয়ে পালিয়ে যায় বাচ্চু মিয়া নামে ওই দাগি চোর। অথচ হাসপাতালের চারদিক বাউন্ডারি ওয়ালে ঘেরা, পাশে জনবসতি। সঙ্গে সঙ্গে যদি পুলিশ দৌড়ঝাঁপ শুরু করার পাশাপাশি চিৎকার চেঁচামেচি করতেন, তবে হয়তো উপস্থিত জনতা সেই চোরকে ধাওয়া করতে পারতেন কিংবা পাকড়াও করতে পারতেন। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, পুলিশ ঘটনার 30 মিনিট পর তৎপরতা শুরু করে, আর তাতেই জনমনে গুঞ্জনের সৃষ্টি হতে থাকে। কেউ কেউ বলতে শুরু করেন, এ কোনো নাটক মঞ্চস্থ করলেন না তো পুলিশ বাবুরা? কারণ বাংলায় প্রবাদ আছে, চোরে পুলিশে মাস্ততো ভাই। হলোটাও তো তাই। প্রবাদটা যেন আক্ষরিক অর্থে বাস্তব রূপ নিয়ে নিল। অথচ দাগি চোর বাচ্চু মিয়ার কাছ থেকে 5-6টি মোবাইল এবং নগদ কয়েক হাজার টাকা উদ্ধার হয়েছে। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে এভাবে বাচ্চু মিয়ার পালিয়ে যাওয়া নিয়েও ব্যাপক গুঞ্জন ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খোয়াইতে। চাঞ্চল্য সৃষ্টি হবার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। সোনামুড়া নিবাসী দাগি চোর বাচ্চু মিয়ার অপর মহিলা সঙ্গী আটক রয়েছে এখনও। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকাসহ অনেকগুলি মোবাইল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে শাসক বামফ্রন্ট তথা সিপিএম এর সঙ্গে টেক্কা দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে বিরোধী দল কংগ্রেস। বৃহস্পতিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের 8 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সীমা সাহা বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত। আগামী 9 ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হবে পৌর ও নগর নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রচার তেজি করছে কংগ্রেস। আসন্ন সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে একচোল জমি ছাড়তে নারাজ বিরোধী দল কংগ্রেস। বৃহস্পতিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের 8 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সীমা সাহার বাড়ি বাড়ি প্রচারে জানান ও সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেন। প্রার্থীর সঙ্গে এদিন প্রচারে ছিলেন কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান বিলাল মিয়া, পিসিসির সদস্য শাহুল মিয়া সহ অন্যান্যরা। এদিন প্রচার চলাকালীন বিলাল মিয়া জানান, তারা এলাকার মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। কংগ্রেস পার্টি সেখানে সংখ্যালঘু, এসসি, এসটি, মাইনরিটি, সেখানে বিভিন্ন সম্প্রদায়কে সমপরিমাণে প্রতিনিধিত্ব দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী সেখানে আমরা ঘোষণা দিয়েছি। সর্বস্তরের মানুষ যেন প্রতিনিধিত্ব পায়, তার দৃষ্টিকোণ আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস নিয়েছি। সেই অবস্থানে সারা ত্রিপুরা রাজ্যের নগরবাসী, পৌরবাসী এবং কর্পোরেশনবাসীকে কংগ্রেস দলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আহ্বান রাখি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটে মেলাঘরে। নিজের ড্রজারের চাপায় মর্মান্তিক মৃত্যু হল প্রশান্ত দাস ওরফে সুজিতের। পেশায় ঠিকাদার। তার বাড়ি কাকরাবনের খুবিখোলা এলাকায়। গত কয়েকদিন ধরে মেলাঘর থানার জিত্তুরি এলাকায় ড্রজারের গাড়িটি একটি টিলার মাটি কাটার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু ড্রজারটি যান্ত্রিক গোলযোগ দেখা দিলে তা বুধবার সারাই করে কাজ শেষ করে ফিরে আসার সময়ই বিপত্তি ঘটে। ড্রজার মালিক রাস্তার পাশে দাঁড়িয়ে চালক কর্তৃক ড্রজার নিয়ে চালনার বিষয়টি প্রত্যক্ষ করছিলেন। এমন সময়ই ড্রজারটি ব্রেক মিস করে উঁচু টিলাভূমির পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা মালিককে চাপা দেয়। টিলাভূমির কারণে স্থান ত্যাগ করার সুযোগ পায়নি, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও এক সন্তান বর্তমান। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ মেলাঘর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। নিচে থেকে যে কাজ করছে, যে বাইতে উঠটা আইয়া রাস্তা যাইয়া ডিটি সেলিং আইয়া আইতেছে, এরকম সময় এই মালিক লাভ দিয়ে সাইড উঠতে গেছে, দাঁড়া আইতেছে। আমি ঘরে গেছি গিয়া, এরকম সময় একটা শব্দ শুনছি। শব্দ শুনে আমি ঘর থেকে বাড়ি আইসি। বাড়ি আইয়া দেখি এই অবস্থা। ড্রাইভার এসি স্ট্যান্ড উপর দিকে যাইতেছে দৌড়িয়া। আমি যে গেলাম কি হয়েছে, কয় মালিক ফিরে গেছে। আমি না, এদিকে তো নাই, সামনে চলো। সামনে দেখলাম এদিকে এই সাইডে ফিরে রয়েছে ড্রেনের ভিতরে, এতটুকুই। এরপরে ড্রাইভার বলছে, মালিক বলছে যে আমাকে, ভাই আমাকে সোজা করে শোয়াও, নতবা আমার একটু দাঁড় করাও। তা আমরা শোয়াইছি না, দাঁড় টাড় করাইছি না, মাথা ভিতরে জল দিলাম এতটুকু। এরপরে গাড়ি এসে লয়ে গেছি হসপিটাল। যারা আসলো, গাড়ি কি ব্রেক ফেল করছে না? গাড়ির ব্রেক ফেল করছে। তারা মৃতেন কইতেছে, ড্রাইভার কইতেছে যে, মালিক কইতেছে যে অস্তে চালা, আর ড্রাইভার কইতেছে যে আপনার গাড়িতে ব্রেক ধরতেছে না। আমরা দুইজনে ব্রেক দিতেছি, ব্রেক ধরতেছে। আমি ঘর থেকে এই কথা শুনছি। এরপর হাসপাতাল নিয়েছি আমরা, গাড়ির ইমার্জেন্সি গাড়ি ফোন করে হসপিটাল নিয়ে গেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন যোজনায় অন্তর্গত AVBDCP এর উদ্যোগে ম্যালেরিয়ার প্রকোপ থেকে বাঁচাতে এক বিশেষ মশারি বিতরণ অনুষ্ঠিত হয় মতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের ম্যালেরিয়ার প্রকোপ থেকে রক্ষা করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জাতীয় স্বাস্থ্য মিশন ABBDCPর সহায়তায় দীর্ঘমেয়াদী ঔষধযুক্ত মশারি বিতরণ করছে রাজ্যের জনসাধারণের মধ্যে। বৃহস্পতিবার এমনই একটি মশারি বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে সোনামুড়া মহকুমার মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চলবে আগামী 29শে ডিসেম্বর পর্যন্ত। এদিন মশারি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিনগর গ্রাম প্রধান প্রিয়তম রুদ্রপাল, মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের MOIC রিঙ্কু দাস সহ এলাকার বিশিষ্ট জনেরা। এদিন এই মশারি বিতরণ কর্মসূচি সম্বন্ধে বলতে গিয়ে MOIC রিঙ্কু দাস জানান 3 দিনে মোট 2800 মশারি বিতরণ করা হবে বলেও জানান MOIC রিঙ্কু দাস। মতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্পেশাল একটা মশারি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এটা হলো একটা স্পেশাল মেডিকেটেড মশারি যেটা মস্কিটো থেকে মানে মশা থেকে আমাদের বিশেষভাবে রক্ষা করবে। এর অ্যারাউন্ড আমরা PSC মতিনগর PSCর আন্ডারে 2800 মশারি এসেছে, 2800 মশারি এসেছে এবং এটা ডিস্ট্রিবিউশন হলো 3 জনের জন্য একটা মশারি গভর্নমেন্ট অ্যালোকেটেড, 5 জনের জন্য 2টা, 7 জনের হলে 3টা এবং সো অন এরকমভাবে মশারি এসেছে। ওইগুলো আমরা ভাগ করে 4 দিন মিলিয়ে দেবো আর কি। উল্লেখ্য, এই মশারিগুলি একটি বিশেষ মশারি যা কীটনাশক কোনো মশা এতে বসলেই মারা যাবে। ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে এই মশারির ভূমিকা অপরিসীম। আর মতিনগরের মতো এই গ্রাম এলাকায় এই মশারি বিতরণ সত্যিই একটি প্রশংসনীয় কাজ। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। চোরাই কাঠ ধরতে গিয়ে জনরোষে নাকাল হয় বনকর্মীরা। ঘটনা কাঁঠালের রেঞ্জ এলাকার থাম্মামরায়। চোরাই কাঠ ধরতে গিয়ে জনরোষে নাকাল হয় বনকর্মীরা। ঘটনা কাঁঠালিয়া রেঞ্জ এলাকার থাম্বামুড়ায়। 5 ঘন্টার পর দফায় দফায় আলোচনা শেষে প্রাথমিক পর্যায়ে রেশ কাটে। সোমবার বিকেল 3টায় রেঞ্জ এলাকার বাঘাইয়াচর বিট অফিসের ফরেস্টার নারায়ণ দাসের নেতৃত্বে 5 জনের একটি বনকর্মীর টিম গাড়ি নিয়ে অভিযানে যায় উত্তর পাহাড়পুর পঞ্চায়েত এলাকার থাম্বামুড়া গ্রামে। গ্রামবাসী মফিজ মিয়ার বাড়িতে হানা দিয়ে সন্ধান পায় কয়েক ফুট অবৈধ কাঠ। বাড়ি থেকে কাঠগুলি উদ্ধার করার সময়তেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা জড়ো হয়ে প্রথমে বাধা দিতে থাকলে বেসামাল হয়ে ওঠে বন দপ্তরের কর্মীরা। কিছুক্ষণের মধ্যে বন দপ্তরের কর্মীদের সাথে খণ্ডযুদ্ধ বাধে 2 শতাধিক প্রমিলা বাহিনীর। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে গ্রাম প্রধান ও অতিরিক্ত DFOর হস্তক্ষেপে মুক্ত হয় বন দপ্তরের কর্মীরা। নিয়ন্ত্রণে আসা পরিস্থিতি। রাত 9টা পর্যন্ত ঘটনার জবনিকা হয়। এদিকে এলাকাবাসীর অভিযোগ, নিজস্ব প্রয়োজনে দখলকৃত জায়গার কিছু গাছ কাটা হয়। খবর পেয়ে হানা দেয় বনকর্মীরা। অন্যায়ভাবে টাকা পয়সা দাবি করে তারা। কিন্তু বন দপ্তরের কর্মীদের অভিযোগ ভিন্ন। গত 17 নভেম্বর বেআইনিভাবে জেসিবি দিয়ে মাটি কেটে প্লট তৈরি করতে গেলে ওই দিন একটি জেসিবি আটক করে রেঞ্জ অফিসে নিয়ে আসে দপ্তরের কর্মীরা। তারপর থেকেই নাকি এলাকার পরিস্থিতি ক্রমান্বয়ে ভেতরে ভেতরে উত্তপ্ত হয়ে ওঠে থাম্বামুড়ায়। মঙ্গলবার বিট ফরেস্টার নারায়ণ দাসের সাথে এক সাক্ষাৎকারে কি বলছেন শুনুন। ওই রাঙ্গামুড়া এরিয়া, থাম্বামুড়া এরিয়ার মধ্যে ওই জায়গাগুলো থেকে আমি ধরছি এবং এর মধ্যে একটা খবর পাইয়া দেখলাম ওইখানে নাকি মাটি কাটতেছে। খবর পাইয়া আবার গেছি, গিয়া সেটা দেখি ডোজার নাই, ওই বাড়িতে কিছু কাঠ আছে। বাড়িতে কাঠ থাকাতে আমরা বাড়িটার কাছে গেছি পরে অতর্কিত তারা হামলা আরম্ভ করছে এবং রাস্তার মধ্যে মহিলা এবং এই পুরুষ মিল্লা রাস্তার মধ্যে কাঠ ফালাইয়া আটকায় রাখছে এবং আমরা ওরা আক্রমণ করছি। মারধর করছে আমরা? না, মারধর করছে, আক্রমণ করার চেষ্টা করছে। তারপরে আমরা ডিপু সাহেবের জানাই, রেঞ্জ অফিসারের জানাই। তারপরে তারা গিয়ে আমরা এরপর পুলিশে গেছে, এরপর আমরা উদ্ধার করে আনছি। তারা যে কইতেছে টাকা পয়সা রাখছে না, আমরা কোনো টাকা পয়সা রাখছি না, পরিকল্পনা মাফিক তারা এই কাজটা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। 26/11 মুম্বাই হামলা 7ম বার্ষিকীতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে মুম্বাই মেরিন ড্রাইভে পুলিশ জিমখানায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করে মহারাষ্ট্র সরকার। সংসদে শুরু হলো শীতকালীন অধিবেশন। প্রথমে কাশ্মীরে নিহত সেনাকর্মীদের শ্রদ্ধা জানিয়ে এই দিনের মতো মুলতবি হয়ে যায় রাজ্যসভা। লোকসভায় অধিবেশন চলাকালীন আমির খানের নাম না করে তাকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।